দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস ব্রেক দ্য আইস শোতে। আমি রেনি হাবিবা রয়েছি আপনাদের সাথে এবং আপনারা কিন্তু দেখছেন এটিভি ইউএসএ। আজকে লেটস ব্রেক দ্য শোতে এমন দুজন ব্যক্তি আছেন, তাদের সম্পর্কটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে গভীর ভালোবাসার একটা সম্পর্ক, যেই সম্পর্কের মধ্যে নেই কোনো হিংসা, নেই কোনো বিভেদ। হ্যাঁ, মাঝে হয়তো বা কখনো কখনো একটু অভিমান হয় সেই সম্পর্কের মধ্যে, কিন্তু এই সম্পর্ক হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে, যদি পবিত্র সম্পর্ক বলি সেটাও মনে হয় ভুল বলা হবে না। আমাদের সাথে আজকে রয়েছেন মা হিসাবে পান্না কবির। আমার ডান পাশে রয়েছেন আন্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ইনশাআল্লাহ ভালো আছি, খুব ভালো ইনশাআল্লাহ। এবং আমার যিনি বাম পাশে রয়েছেন, উনি রয়েছেন ট্রিনা কবির। সো তিনি বুঝতেই পারছেন উনি মেয়ে হিসাবে আছেন আজকে। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, সো প্রথমে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে কষ্ট করে আমার শোতে এসেছেন এবং আমাকে সময় দেওয়ার জন্য। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মা এবং মেয়ের সম্পর্কটা আপনার কাছে কিরকম, মানে আপনাদের সম্পর্কটা কিরকম? এটা কি বন্ধুত্বপূর্ণ নাকি কিছুটা মানে মা একদম টিপিক্যাল মার মতো? কখনই না। শুধু আমার মা না, আমার নানুর সাথে সম্পর্ক যেমন ফ্রেন্ডলি, আমার মা এবং আমার নানুকে দেখেছি খুব ফ্রেন্ডলি। এবং আমাদের সম্পর্ক হচ্ছে, আমি যতক্ষণ আম্মুকে কিছু না বলবো আমি শান্তি পাই না আসলে। হোক আমার পার্সোনাল বিষয়, হোক আমার ফ্রেন্ড সার্কেলের, মানে আমার জীবনের সব কিছুই আমি আমার মার সাথে শেয়ার করতে আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করি। এবং শি ইজ সো ফ্রেন্ডলি, দ্যাটস ওয়াই আমি আসলে মা আমার সবচেয়ে ভালো বন্ধু। আচ্ছা, সো এবার আন্টির কাছে আসছি। আপনার ট্রিনা কত নাম্বার মেয়ে বা সন্তানদের মধ্যে? আমার আল্লাহর রহমতে এক ছেলে এক মেয়ে। মেয়ে তো একটাই, ট্রিনা। ট্রিনা আমার প্রথম সন্তান। আচ্ছা, প্রথম সন্তান তো মায়ের সবার কাছে একটু অন্যরকম থাকে। জি, প্রথম মা হওয়ার অনুভূতি ওর কাছ থেকে পাওয়া, মা ডাক শোনা। আর ওর সাথে অ্যাকচুয়ালি আমি খুবই ফ্রি আমার ছেলে মেয়ের সাথে। আর ট্রিনা তো একদমই আমার বন্ধুর মতো, ওর সাথে সম্পর্কটা। আচ্ছা, সব কিছুই আমরা মা মেয়ে খুবই ক্লোজ। এমন না যে ওর কাছে আমার কোনো ইয়ে নাই। আর আমি তেমন আসলে ওই রকম করা মা না, শাসন টাসন করে ওদেরকে বড় করেছি, আসলে ওই রকম না। আর ওদেরকে সত্যি কথা কি, ওদের ওই রকম শাসনের প্রয়োজন হয় নাই, ওরা নিজেরাই আসলে। আমার এক ছেলে এক মেয়ে, আমরা তিনজন। ওর বাবা মারা গেছে সে অনেক আগে, ও যখন ছোট ছিল। কাজে আমরা ফ্যামিলিতে তিনজন মানুষ, আমার এক ছেলে মেয়ে, আমরা তিনজন একসাথেই অনেক ফ্রি বড় হয়েছি। ঠিক আমিও ছোটই ছিলাম। আচ্ছা, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের নানীদের আমলের বা মাদের আমলের দেখা গেছে যে সেই সময় মেয়ে এবং সন্তান, প্রথম সন্তানের সাথে মার বয়সের ডিফারেন্সটা খুবই কম। সো আপনার ক্ষেত্রে সেরকম হয়েছে? 16-17 বছরে বিয়ে, মা হয়ে গেছে 18তে মা। কাজে মেয়েও। আর আমার মেয়েটা ছোট সময় থেকে অনেক লক্ষ্মী। ও আমাকে আসলে, আমি মা হলেও ও আমাকে খুব ইয়ে করে রেখেছে। এখনও সেই ছোট্ট দুইটা হাত দিয়ে, ওর বাবা যখন মারা যায় তখন ও সারাক্ষণ আমার পিছনে, আমার ছেলেটা আমার কোলে থাকতো, ও পিছন দিক দিয়ে আমার গলা জড়িয়ে ধরে রাখতো। এখনো সেইভাবে হাত ধরে আছে ও। আচ্ছা, মানে সবসময় ও খুব কেয়ারিং, মানে মেয়ে হলেও মায়ের ভূমিকাটা এখন মায়ের ভূমিকা পালন করে। ওই আমার মা, আমি ওর মেয়ে। আচ্ছা, পুরা রিভার্স হয়ে গেছে। সো আন্টি বলছিলেন যে খুব ছোটবেলায় আপনি আপনার বাবাকে হারিয়েছেন। সো সেই সময়টা যে বাবার যে ভালোবাসাটা, সেটাও কি মার কাছ থেকে সবসময় পেয়েছেন? অবভিয়াসলি, মানে বাবা বলো মা বলো সবই আম্মু। আচ্ছা, আসলে আর এমন মা পাওয়া বা এমন আসলে ভাগ্যের ব্যাপার। আমিও তো দেখি আমার ফ্রেন্ড সার্কেলে দেখি, যেমন আমার ফ্রেন্ডরা যেমন আমার বাসায় আসলে আমি না থাকলে ওদের কোনো প্রবলেম হয় না। আম্মু আছে দিব্যি, ওরা আম্মুর সাথে আড্ডা দিচ্ছে। মানে আম্মুর একটা প্লাস পয়েন্ট, মানে সব বয়সীর মানুষের সাথে সে ফ্রেন্ডলি হয়ে যায়। তো এটাই বললাম, আমার ফ্রেন্ডরা আমার বাসায় আসলে আমি না থাকলে আম্মুর মানে ওদের প্রবলেম হয় না, দেখা যায় আম্মুর সাথে বসে আড্ডা দিচ্ছে। সেম থিং আমরাও আসলে, আমার ভাই, আমার ফাদার যখন মারা যায় তখন আমি 5 years old, আর আমার ভাইটা 2 বছর 2-2.5 বছর করলে।
আর আমার আম্মুর বয়স ছিল 26 তখন। Oh my God. তো বুঝতেই পারছো মানে এরকম মা কত স্যাক্রিফাইস সবকিছু, আসলে এসব বলে তো শেষ করা যাবে না। আম্মু আসলে আমাদের জন্য অনেক কিছু Sacrifice করেছে। অনেক কিছু আসলে কখনো সামনাসামনি বলা হয়নি, বলা হয়ও না আসলে, যে আসলে আব্বু যে নাই আমরা কখনো এটা আসলে ফিল করিনি, ফিল করতে পারেন না। বা আব্বুকে আমরা এখন বলতে গেলে ভুলেই গেছি, মানে শুধু ছবিতে আব্বু, সবকিছুই আমাদের আম্মু আসলে। আচ্ছা, সো বলছিলেন যে অনেক সময় বলা হয় না সামনাসামনি, এটা দেখেছি এখনকার জেনারেশনের বাচ্চারা যেরকম সহজে মাকে বলতে পারে যে মা আমি তোমাকে ভালোবাসি বা মা আই লাভ ইউ, হাগ করা, আমাদের সময়টা এইটা না, কখনোই আমরা ছিল না। ফ্রি, আম্মুর সাথে ফ্রি সব কথা বলতে পারি, কিন্তু মাকে যে কতটা ভালোবাসি ওটা আসলে বলা হয় না। আর আমরা তো এত মাদার্স ডে আসলে আমরা যখন বড় হয়েছি এত ছিল না, ছিল একটা টাইম আমরাও করছি এখন অনেক বড় হওয়ার হ্যাঁ, পর। কিন্তু এই যে মাকে ভালোবাসি কথাটা আসলে কখনো ভালোবাসার বলা কথাটা হয় আসলে প্রকাশ করতে হয়। আগের Exactly. মায়েরা, আগের গার্জিয়ানরা মনে করতো কি ছেলে মেয়েদেরকে খুব রাগি রাগি ভাব নিয়ে থাকতো, বলতে পারতো না ওরা ওরা যে কত ভালোবাসে, কিন্তু আসলে এটা ঠিক না। ছেলে মেয়েদেরকে বলতে হবে যে আমি তোমাকে লাভ করি, ওরা তাহলে মনের জোর পায়, ওরা চলার সাহস পায় যে আমার একজন ভালোবাসা, শুধু ভালোবাসলেই হবে না, প্রকাশও করতে হবে ওদেরকে। Exactly, সেটা- তারপরে যে কোনো ব্যাপারে ভুল করছি সরি বলতে হবে মাকেও, জি অবশ্যই। গার্জিয়ানকে বলতে হবে সরি বাবা, সরি মা, এটা আমি ভুল করেছি। মারা অনেক সময় বা না না ভুল এইগুলো করে না কিন্তু। বলতে হবে, আমরা অবিলে বলতে পারি এখন, বলি মা এটা আমার ভুল হয়েছে, সরি মা। না সেটাই ভুল, মানে তো ভুল মা তো দেখে ভুলই। ভুল হবে না সেটা তো না, আমিও এখন মা। অনেক সময় দেখা যায় অন্যায় ভাবে কিন্তু বলি কোথায় ছিলা, কেন হলো, দেরি হলো, তখন বলি যে এই কারণ এরকম এরকম, সরি মা বুঝতে পারিনি। জি মানে আসলে এটা বলার সাহস থাকতে হবে, বলতে হবে। এই যে ইগোটা আগেকার বাবা মাদের, আমাদের বাবা মায় কখনো সরি বলে না আমাদেরকে, না কখনোই না, এটা শুনি নাই না, আসলে। না। আমরাই বরঞ্চ বলছি মা সরি, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমরা মারা কিন্তু সরি বলি। আচ্ছা, আপনার যে অনুধাবনটা এটা কেন হলো? আপনার মার সাথে আপনার সম্পর্ক যেরকম না, ছিল আমার মা সেখান থেকে কি আপনার মনে হয়েছে আচ্ছা আমার মা আমাকে শাসন করে রাখছে বা এরকম করছে না, আসলে আমি সেটা আমরাও না করব? ঠিক অন্যভাবে বড় হয়েছি, খুব আদর যত্নে বড় আচ্ছা। হয়েছি আমরা। আমার আম্মু খুব যে একটা শাসন আমাদেরকে করতো তা না, কিন্তু বাবা মা, আমার বাবা মা ছিল খুব ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি। অন্যান্য বাবা মাদেরকে দেখতাম, জি জি জি। যেমন আমার বাবার ভাইরাই ছিল অন্যরকম, ওরা আমার চাচাতো বোনরা দেখতাম বাবা আসলে চুপচাপ হয়ে যেত, আমরা আবার তা না। আমার বাবা আসলেই ফ্রি ছিল, আমি মনে হয় বাবার মতো হয়েছি, বাবার স্বভাবটাই আমার মধ্যে আর চলে কি। আসছে। সবাই বলে দেখতেও সব দিক দিয়ে আমি বাবার মতো, বাবার স্বভাবটাও মনে হয় আমার মধ্যে। আসছে। আমি এটা কোনো ইয়ে করি না, আমি বলি তো ওদেরকে সামনাসামনি বলি, আমি ভুল করলে বলি যে সরি মা, সরি, এটা বলার সাহস আমার আছে, সেই ভুলটা আমি স্বীকার করি। অফ কোর্স, এবং এই জন্যই আমাদের এই শোটার নাম হচ্ছে লেটস ব্রেক দ্য আইস, কারণ আন্টি যেটা বলছিলেন যে আমাদের অনেক ইগো, আমরা সেই ইগো ভেঙে যে সামনের দিকে যাব সেটা আমরা যাই না। মারা অনেক সময় মনে করে, দেখা গেছে আমাদের বাচ্চারা রাগ করে হঠাৎ ওর রুমে ও দরজা আটকায় বসে রয়েছে, আমি যাই দরজা নক করতাম, আসো আম্মু কি হয়েছে, কেন আসো, খাইতে আসো, জড়ায় ধরতাম যে আসো বের কি হয়ে হয়েছে, মানে আমি সরি বলতাম। আমার সবসময় আম্মু করতো যেটা, মানে বকা তো দিত, বকা না দিয়ে তো বড় হয়নি, বকা দিত ঠিকই, কিন্তু পরক্ষণই আম্মু মানে সহজ করে ফেলতাম, ইজি হয়ে যেত ব্যাপারটা, যে এটা কেন বলছি, দেখো তোমার জন্যই বলা। যেমন অনেক সময় আমার দেখা যেত আমার রান্না পছন্দ হতো না, আমি না খেয়ে উঠে যেতাম, আমার যদি পছন্দ না হতো আমি কিছু বলতাম না, উঠে যেতাম, কিন্তু আম্মু তো ঠিকই বুঝতো, এসে বলতো আবার কিছু একটা হয়তো আমার জন্য একটু করতো, করে ডাক দিতে, আসো টেবিলে, আজকে খাওয়া হয়নি। তো এই জায়গা থেকে একটা কথা বলি, আমাদের যে টিনেজ ছিল মেয়েদের বিশেষ করে, ও মাই গড, সব থেকে জঘন্য সময় আমার মনে হয়। এই সময় আমাদের নিজেদের উপর নিজের কন্ট্রোল থাকে না। সো সেই সময়কে এমন কিছু করা হয়েছে যে যেটার জন্য এখন অনেক গিলটি ফিল হয় যে এই কাজটা না করলেও পারতাম, হয়তো বা মার সাথে কখনো বাজে বিহেভ করেছে। এটা মার কাছে শিখে, যেমন ওরাও এখন সরি বলে, ওরাও এটা রিয়েলাইজ করে। না এটা তো ছিল টিনেজ টাইমে, যেমন একটু রাগ বেশি থাকে, আমিও খুব অল্পতেই হুটহাট রাগ করে ফেলতাম, কিন্তু না আমার ফ্যামিলিতে আবার যেমন আমি দেখেছি, আমার নানুকেও দেখেছি, আম্মুকেও দেখেছি, মানে
টেক ইট ইজি, রাগ হয়ে যেতাম, কিন্তু পরক্ষণেই এমন কখনো আছে না যে মার সাথে রাগ করে হয়তো কথা বন্ধ বা এরকম মনে হয় কখনো জীবনে হয়নি, হয়তো না হয়নি আর কি। মানে পরক্ষণেই দেখা যেত হয়তো আম্মু আমার কাছে চলে আসতো, বা আমিও যদি ভুল করতাম বা ফিল ব্যাড, তখন যে আমাকে একটু আদর করা বা একটু খোঁচা দেওয়া, শিক্ষাটা ফ্যামিলি থেকে পায় আসলে। মানে আমি বললাম না, কখনো আমি আমার ফ্যামিলিতে আমি কখনো দেখিনি, বা আমি কখনো যে রাগ করে আম্মুর সাথে ঘন্টা পার হয়েছে এমন কোনো রেকর্ড হয়তো আমার নেই। আমিও সে সুযোগ দেইনি। জি জি জি। আমিও এইগুলো প্রবলেম যাদের এটা নিয়ে বসে থাকে, এটা দিতে হয় না বাচ্চাদেরকে, সুযোগটাই দিতে হয় না। হ্যাঁ, এটা আম্মা এখন আমাকে শিক্ষা দেয় যে আমারও মেয়ে এখন 12 ইয়ার্স, বলে যে না মানে দূরত্ব কমিয়ে আনতে হয়। এটা আম্মু আমাকে মানে বলে যে কখনো মেয়ের সাথে মানে দূরত্ব বাড়াবা না, যে রাগ করে তুমি অভিমান করে বেশিক্ষণ থাকবে না, যেই অপরাধ করো, ও যদি অপরাধও করে তুমি কাছে গিয়ে ওকে বুঝিয়ে বলো, বাট রাগ করে থাকবা না বা কথা বন্ধ করবা না বা অভিমান করবা না। এটা আসলে শিক্ষা আসলে ভালো হয় না। না জি অবশ্যই সেটাই। এরকম আছে অনেক মা যে ওই বাচ্চা রাগ করে থাকলে বা মামা আরো রাগ করে থাকে যে ও কেন রাগ করলো, ও মানে বাচ্চারা যেটা করছে সেটাই বললাম আম্মু। এটা আমারও একটু হয়, আমার এখন 12 ইয়ার্স একটা টিনেজার মেয়ে, ও টিনেজে যাচ্ছে, আমি এটা মনে করাই দিই, তো ও আম্মু আমাকে সবসময় মনে করিয়ে দেয় যে বয়সটা কেমন, ওর বয়সটা চিন্তা করবে এখন কিন্তু চেঞ্জ হচ্ছে ওর সবকিছু, ও একটু রাগ দেখাবে কিন্তু ওটা তোমাকে কন্ট্রোল করতে হবে, ওকে কন্ট্রোল করার চেয়ে তুমি নিজে আগে কন্ট্রোল হবে, দেন তোমার মেয়েকে তুমি বলবে, বুঝাই বলবে। হ্যাঁ আসলে রাগ করে কিন্তু তেমন কিছু পাওয়া যায় না, এটা দেখা যায় জিনিসটা বাড়তে থাকে, অভিমান। এখন হয়তো কিছু বলি না, কিন্তু ফিউচার কোনো একটা সময় কিন্তু এটা মনে থাকে যে তোমার মেয়ে এখন খাওয়া দাওয়া এটা খাবে না, ওইটা খাবে না, না খেলে না খাবে বলে, আমি না ট্রিনা এটা বলো ও কি খাইতে চাই দেখো, সেটাই করে দাও, এটা তুমি ইয়ে করো, ওকে ডেকে বলো যেটা করে দিচ্ছি বা এরকম। অনেক সময় মারা মনে করে যে আমি যদি সব কথাই শুনি তাহলে হয়তো বা বাচ্চাটা বেয়ারা হয়ে যাবে, এটা ভুল। আমি এটা বিশ্বাস করি না যে বাচ্চাদের কথা শুনলে বাচ্চারা বেয়ারা হয়ে যায়, আদৌ না। আচ্ছা, বাচ্চাদের কথা শুনতে হবে, ছোটদের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আরো অনেক সময় এটা আমি মনে করি বাচ্চাদের কথা শুনতে হয়। জি, অনেক সময় তো আছে যে বাচ্চারা কিছু মানে যেটা উচিত না সেই জিনিস আবদার করে বসছে, সেই ক্ষেত্রে কি করার? সে আবদার করলে সেটা তখন পরিস্থিতি বুঝে আস্তে আস্তে বুঝাই বলো যে এটা এরকম, পজিটিভ নেগেটিভটা বুঝাইতে হবে, যেটা কেন বলা, তোমার জন্যই বলা, তুমি কি এটা লাইক করো, এরকম এরকম বুঝাই বলতে হবে। রাগ দেখায় কোনো কিছু হবে না। রাগ দেখে আমার একটাই মানে রেগে গেলে তো হেরে গেলা, আন্টি রেগে গেলে তো হেরে গেলা, এই বিশ্বাসেতে অবস্থানে আছে। সো সবার সাথে সম্পর্কটা আসলে এরকমই, আচ্ছা যে কোনো রিলেশন না। জি আন্টি, আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু বাচ্চা যখন প্রথম হয় সেই বাচ্চার জন্য কিন্তু মারা অনেক স্যাক্রিফাইস করে, সো আপনি কি এমন কোনো স্যাক্রিফাইস করেছিলেন আপনার জীবনে যেটার জন্য এখন মনে হয় ইস আমি যদি সেই কাজটা করতে পারতাম? না, আমরা প্রথম থেকে মেয়ে চেয়েছিলাম, আচ্ছা আল্লাহ পাক আমাদেরকে মেয়ে দিয়েছে। ওর বাবাও মেয়ে পেয়ে খুব খুশি, খুব খুশি ছিল উনি। মেয়ে হয়েছে, মেয়ে হলে সাজাতে পারবো, পুতুলের মতো হাঁটবে। ছেলে সবাই মায়াদের একটা ইয়ে থাকে না, ছেলে হবে। আমার প্রথমেই মনে হয়েছিল একটা মেয়ে চাই, মেয়ে হলে যে সুন্দর করে জুটি করব, হাঁটবে, পুতুলের মতো ঘরে ঘুরবে। আমরা মেয়ে চেয়েছিলাম, আল্লাহ পাক আমাদেরকে মেয়ে দিয়েছে। সেকেন্ড টাইমে আমরা ছেলে চেয়েছি, আল্লাহর রহমতে তখন ছেলের জন্য যে একটা ফিলিংস ছিল, ছেলে আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, আসলে অনেক শুকরিয়া। বাহ, সো আন্টির ভেতরে কোনো মানে আফসোস নাই, এবং আপনিও আন্টির মানে ছোটবেলায় বা টিনেজার বয়সে এমন কোনো কিছু করেনি যাতে আন্টি মন খারাপ হোক, বা খুব সুন্দর? না, হয়তো করেছি, কিন্তু এটা কোনো গিলটি নাই আসলে। গিলটি ফিলের মতো এত ক্রেজি বড় রকম কিছু না, ছোটখাটো অপরাধ তো ছোট সময় করি, হয়তো বকাও খেয়েছি এটার জন্য, কিন্তু মানে একদম বলার মতো আম্মুর সাথে আমার কখনোই, আসলে কখনোই, একদম এটা কনফিডেন্টলি বলতে পারি, কখনোই মানে কিছু হয়নি। রাগ দেখিয়েছি, এখনো রাগ দেখাই, এখনো কিন্তু রাগ দেখায়, মার সাথে রাগ দেখায়, কিন্তু রাগ দেখাই বলে যে একদম মার সাথে দূরত্বটা আসলে হয় না কখনো, বা গিলটি ফিল করার মতো কখনো।
আসলে আন্ডারস্ট্যান্ডিং গিলটি ফিল করার মতো কখনো হয়তো কিছু করি নাই। আমার মনে আছে জিনিসটা, আমার মার উপরে আমি একবার রাগ করে মাছের যে অ্যাকুরিয়াম থাকে, খুব বড় না, এতটুকু অ্যাকুরিয়াম, সেটা আমি একদম ফেলে দিয়ে চলে গেছিলাম। এবং পরে যখন আসছি তখন দেখি আম্মু পুরার জিনিসটা একা একা খুঁটাইছে। বাট তখন ওই জিনিসটা এখনো যখন ভাবি, আমি যতবার ভাবি ততবার গিলটি ফিল হয় যে এই কাজটা আমি কেন করেছি। কিন্তু ওই যে বয়সটা, ওই বয়সটা ছিল, সেটা বোঝার মতো বয়স কিন্তু ছিল না। সো এনিওয়েজ দর্শক, আমরা আপনারা বুঝতেই পারছেন আমাদের এই আড্ডাটা কিন্তু একেবারেই জমে উঠেছে। সো মা মেয়ের সম্পর্কে আমরা আরো কিছু জানবো কিভাবে গ্রুমিং করতে পারেন আপনার সন্তানকেও। তবে যেতে হবে একটি বিরতিতে, ফিরছি ব্রেকের পর। ওয়েলকাম ব্যাক করছি আপনাদের সবাইকে। আপনারা দেখছেন লেটস ব্রেক দ্য আইস এবং আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ত্রিনা কবির এবং পান্না কবির। আমরা জানছিলাম মা মেয়ের বন্ডিং এর বিষয়, কিভাবে ঠিকঠাক এই টিনেজার বাচ্চাদেরকে আসলে গ্রুমিং করতে হয় বা তাদের সাথে ডিল করতে হয়। অনেকে জানে, অনেকে জানে না, অনেকে জানতে চাচ্ছেন যারা কিনা নিউ মাম হচ্ছেন। সো সবারই আই গেস হেল্প হবে। সো কথা হচ্ছিল বাচ্চাদের টিনেজার বয়সে আমরা আসলে কিরকম ফেস করি সেই বিষয়ে। চলে যাচ্ছি ট্রিনা আপুর কাছে। মার তিনটা যদি ভুল ধরতে চান তাহলে কি তিনটা ভুল ধরবেন এবং তিনটা ভালো দিক? ও মাই গড, এটা তো কঠিন একটু, মার ভুল ধরা। এখন আমি নিজেও মা, তো মানে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। না, এরকম মনে হয় না যে এই তিনটা জিনিস হয়তো বা মা না করলে ভালো হতো, বা এই তিনটা জিনিস মার মনে হয় যে করা উচিত না? ভুল না, আসলে আমি যখন আসলে এখন ফিল করি আমি মা হয়েছি, আমি ম্যারিড, এখন আমি ম্যারিড হওয়ার পর একটা জিনিস ভাবতাম যে আমি কতটা স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য। এরকম একটা লং লাইফ অ্যালোন কাটানো বিরাট ব্যাপার। এটা আমি আসলে সত্যি কথা বলতে আমার বিয়ের পর আমি বেশি করে ফিল করছি যে আম্মু আমাদের জন্য 26 বছরের একটা মেয়ে কতটা স্যাক্রিফাইস করলে আজ এ পর্যন্ত। এটা ভুল বলবো কিনা জানি না, তখন হয়তো আম্মু কোনো সেকেন্ড ডিসিশন নিলে হয়তো খারাপ লাগতো বা আমরা বঞ্চিত হতাম, কিন্তু তারপর এখন চিন্তা করি আম্মু তো একা। এটা ভুলের পর্যায়ে যাবে কিনা আমি জানি না, কিন্তু মনে হয় কেন ডিসিশন নিল না, নিলে পারতো আসলে। যে এত বড় একটা জীবন একা আসলে কঠিন, কিন্তু এবং এটা আমি ফিল করেছি আসলে সত্যি কথা। আমার বিয়ের আগ পর্যন্ত আমি করিনি, বিয়ের পর থেকে আমি এটা ফিল করেছি যে কেন আম্মু আরেকটা ডিসিশন নিলে পারতো আসলে, বা নিল না কেন, বা নিলে হতো খারাপ হতো না। না এখন হয়তো বা সেটা বলছেন, বাট সেই সময়টা কি হতো সেটা হয়তো বা আপনাদেরই সবথেকে খারাপ লাগতো যে আমার মা সেলফিশের মতো এই কাজটা কেন করলো। সেটাই, এই জন্যই বললাম যে আমি তো আসলে বিয়ের আগ পর্যন্ত বুঝিনি, বিয়ের আগ পর্যন্ত বুঝিনি। মানে এখন যেটা আমি ফিল করি যে আম্মু কেন, বা আমার নানা ভাই নানু কেন, একটা 26 বছরের মেয়েদের আজকাল বিয়ে হয় না, কিন্তু না, তো সেই টাইমটা আর এই টাইমটা আম্মু না, এটা গিলটিও না। এটা আমার মা বাবা চাইলেও, সন্তান হলো আল্লাহ পাকের দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। মানে সন্তানের চেয়েও বড় কিছু না। হাজবেন্ড বলো, কে বলো, মা বাবা অনেক বড়, কিন্তু যখন যার যার সন্তান হয়ে যায়, সন্তান হলো আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। ওদেরকে রেখে অন্য কিছু ভাবা, করা সবাই ভাবতে হয়তো পারে না, আমি পারিনি আসলেও না। আমার মনে হয়েছিল ছোট ছোট কচি দুটো হাত, মানে আমি ওদেরকে কাচ্ছাড়া করবো এটা আমি ভাবতেই পারি না। এটা মানে আসলেই আল্লাহ পাকের একটা বড় নিয়ামত যে আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে। ওদেরকে কিভাবে মানুষ করবো, আমার ওই চিন্তায় তখন ওদের পিছনে কিভাবে সময় ব্যয় আমি টেরই পাই নেই কখন আমার সময় কেটে গেছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ছেলে মেয়ে আল্লাহর রহমতে, আল্লাহ মানুষের সবার দোয়া ওদের উপর আছে, ওরও অনেক ভালো আছে ইনশাল্লাহ। আমি হ্যাপি। আমার কোনো গিল্টি নাই, কোনো অনুশোচনা নাই। আমি এখন বিন্দাস, এখন আমি খুব ঘুরি ফিরি, ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরি, আড্ডা মারি। আচ্ছা, আন্টিকে সোশ্যাল ওয়ার্ক করি, মানে আমি এখন ফ্রি। হ্যাঁ, এই বিষয় একটুই আছে সোশ্যাল ওয়ার্ক। আমার আম্মু সবসময় খুব
আমাদের এমনও দিন গেছে খেতে বসেছি, কেউ নক করেছে এবং শুধু আম্মু আমাদের চোখের ইশারা দিত, আমরা উঠে যেতাম, কারণ এমন একজন গেস্ট আসছে তাকে আগে খাবার দিতে হবে। ও আচ্ছা। মানে তখন ছোটবেলায় এই জিনিসটা আমাদের খুব মানে আসলে বিরক্ত লাগতো যে মানে না বলে গেস্ট আসতেছে, আমাদের দেখা যাচ্ছে গ্রাম থেকে আসতেছে, আম্মু শুধু জাস্ট আমাদের একটু মানে একটু চোখের ইশারা দিত, আমরা টেবিল ছেড়ে উঠে যেতাম যে আমরা পরে খাবো। আমরা বুঝে যেতাম যে আমরা পরে খাবো, আগে গেস্ট খেতে হবে, সে গ্রাম থেকে আসুক বা যেখান থেকে আসুক, তাকে আগে খাবার দিতে হবে। এটা নিয়ে একটু কমপ্লেন ছিল আমাদের সব সময় যে আম্মু কেন এটা করে। আর আরেকটা কমপ্লেন এটা, আমার আম্মু খুব কি জানি বলে মানে বিয়ে করায়, মানে শুধু এই জনের সাথে ওই ম্যাচ করাই দেয় এবং সে সাকসেসফুল, সে অনেক ব্যাপারে। এটা আমি বড় হয়েছি পরে আমার খুব বিরক্ত লাগে, আম্মু কেন তুমি আরেকজনকে এরকম করো, এখন আমরাও বড় হয়েছি, দরকার নাই এগুলা করার। আম্মুর থিওরি ছিল যে না, একটা আমি তো কোনো প্রফেশনাল না যে একটা ভালো একটা মেয়ে, হ্যাঁ একটা মেয়ের ভালো বিয়ে হোক বা একটা ছেলে একটা ভালো বউ পাক, এটা তো আমার কোনো স্বার্থ নাই। সো আমি সত্যিটা বলেই ম্যাচিং করাই, সত্যিটা বলে দেই, ওরা নিজে নিজে খোঁজ খবর নিয়ে ওরা পরে বিয়ে। কিন্তু এই জিনিসটা আমাদের হয়তো আমার বাসায় হতো, ছেলে মেয়ে, মানে এটা একটা কমপ্লিট ছিল আসলে, ইয়া হইতো না, এটা আমি করি আসলে, করতাম খুব। আচ্ছা, এখনো কি অভ্যাস আছে? হ্যাঁ অভ্যাস আছে। আচ্ছা, ওর ফ্রেন্ডরা বলে না, বলতো না যে আন্টির সামনে যাওয়া যাবে না, এই তো বিয়ে বাড়িতে গেলে সুন্দরী মেয়ে দেখলে এই তো আম্মু শুরু করলো কার সাথে কারে মিলাই দিতে, এটা আমার হবির মতো আসলে। আচ্ছা, বাহ, জুড়ি মিলাই দিতে আমার ভালো লাগে। জি, সো একটু আগে যখন আন্টিকে বলছিলাম যে আপনার কোনো মানে স্যাক্রিফাইস আছে কিনা, উনি কিন্তু বলেছেন না, কিন্তু উনি কিন্তু ওনার লাইফের সবথেকে বড় স্যাক্রিফাইস করেছেন। বড় সেটাই, কিন্তু উনি যেহেতু মা এবং তার সন্তানকে এতই বেশি ভালোবাসেন যে ওনার ওটা মনেই হচ্ছে না যে এটা স্যাক্রিফাইস হতে পারে, বাট এটা কিন্তু ডেফিনেটলি অনেক বড় একটা স্যাক্রিফাইস, অনেক বড়। এটা একটা 26 ইয়ার্স এর একটা কিশোরী তো ধরতে হবে তখন। আমাদের যখন 26, আমরা ছোট ছোট, সেই লাইফটা আসলে আম্মুকে দিয়ে এখন চিন্তা করলে বোঝা যায়। এখন আমি চিন্তা করি যে কত কঠিন ছিল, কত কঠিন। অফ কোর্স এটা অনেক মানে এটা আসলে আমাদের কিন্তু আসলে সত্যি কথা বড় হওয়ার আগ পর্যন্ত বুঝিনি, এন্ড দেন বিয়ে হওয়ার আগেও বুঝিনি আসলে। বিয়ের পর থেকে আমি জিনিসটা ফিল করি যে, তারপর আরেকটা ফিল করে আমি যখন মা হয়েছি তখন আরো মানে ব্যাপারগুলো আসলে না নিজের মধ্যে না আসলে বোঝা যায় না। বুঝতে পারছো যে কত কঠিন। এটাই তো বললাম, মানে কখন থেকে করেছে, একটা বিয়ের পর থেকে করেছি, দেন যখন আবার মা হয়েছে, যে মা ছেলে মেয়েদেরকে রেখে কোনো কিছু ভাবতে পারে না, অনেকেই ভাবে, এটা মেন্টালিটি আসলে অনেকেই ভাবে, এটা ভাবাটাও দোষের কিন্তু না, দোষের না, এটা কোনো গুনাহ না, আমাদের ধর্মেও আছে না, এটা গুনাহও না, কিন্তু স্যাক্রিফাইসটা অনেক বড় এই সেই। এবং একটা কথা, মাদের একটা কমন ডায়লগ, সেটা হচ্ছে মারা বলে এখন তো বুঝবা না, যখন নিজে মা হবা তখন বুঝবা। এই ডায়লগ গুলো শুনেছি আমরা। তো এখন কি মনে হচ্ছে যে ডায়লগটা একদমই প্রপার ছিল? এখন যখন আসলে মা না হলে বোঝা যায় না। আমার মেয়ে এখন বড় হচ্ছে, কত রকম ব্যাপারগুলো না এখনো বুঝতেছি। যেমন আম্মু আবার খোটাও দেয়, দেখছো? যেমন আমার একটা অভিযোগ ছিল, সবসময় আমি বলতাম আমার ভাইকে আম্মু বেশি আদর করে। আচ্ছা, এটা আমার একদম সবসময় ছিল। আবার আমার ভাই বলে আমাকে বেশি আদর করে। এখন আম্মু আমাকে খোটা দিয়ে বলে তুমি বলো কাকে বেশি আদর করো। এখন আমার 2 মেয়ে, আমি তো এখন ডিভাইড করতে পারি না আমি কাকে বেশি আদর করি। এটা একটা মানে মা হওয়ার পরে আম্মুর একটা বড় খোটা আমাকে দিয়েছে যে এখন বলো তুমি কাকে বেশি আদর করো। জি, আন্টির কাছে কঠিন এটা আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, সত্যি কি মারা ভালোবাসা ভাগ করতে পারে না, নাকি অবশ্যই কিছু না কিছু কম বেশি হয়? পারে না। চোখ যেমন নিজের চোখ 2টা, চোখের মনি 2টা, এরকমই সন্তানও এরকম 2টা 10টা হলো মানে একই রকম। এটা আসলে মায়েরা বুঝে যে ভাগ করা যায় না। আচ্ছা, সো এবার আন্টির কাছ থেকে জানতে চাচ্ছি ট্রিনা আপুর 3টা দোষ বা যেগুলো আপনার ভালো লাগে না, এটা আমি বলতে পারি। এটা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড সামনাসামনি বলবো যে ট্রিনার বাবারও এটা ছিল, ওরা খুব ভালো মনের মানুষ, ওর বাবাও ছিল খুব বড় মনের মানুষ, এই জন্য হয়তো ডিসিশন আমরা এরকম নিতে পারছি।
অনেক মধুর স্মৃতি আছে আমার এই অল্প কয়েকদিনের মধ্যেই। জি ট্রিনাও সেম ওর বাবার মতো খুব অল্পতে রেগে যায়। আচ্ছা এই জিনিসটা আমি লাইক করি না। আমি বলি যে কেন, Control. মানে আমি সব সময়টা বলি খুব তাড়াতাড়ি রেগে যায় আবার ঠান্ডাও হয়ে যায়। এবং এই মানুষগুলোর কিন্তু মন অনেক ভালো মন হয়। ভালো থাকে, যে বললাম না ওর বাবার মন শুধু বড় না, সাগরের মতো মন ছিল মনে হয় ওর বাবার। সেম ট্রিনা ও বাবার মতো খুব উদার, খুব মিশুক, খুব ভালো মনের মানুষ, কিন্তু ওর দোষ একটা খুব অল্পতে রেগে যায় হুট করে। এই জিনিসটা আমি কখনোই ওর ইয়ে করি না, ভালো লাগে না। আচ্ছা আমি বলি ওকে যে মা এটা হবে না। বাচ্চাদের সাথেও বলি যে বাচ্চাদের সাথে হুট করে রেগে যাও, এটা হবে না, এটা কন্ট্রোল করো, এটা আমি লাইক করি না। আচ্ছা এরপরে আর একটা দোষ শুনতে চাচ্ছি। আর আরেকটা দোষ ও বলবো, ও এক স্টুডেন্ট লাইফ থেকে যেদিন ঘরের কাজ করবে সেদিন সব ঘর গোছাবে, আর যেদিন করবে আর যেদিন করবে না সেদিন এখানের ইয়েটাও এখানে নাড়বে না। ওর রুমে দেখতাম একদম বিছানার চাদর এইরকম কাপ কতগুলো যে রুমে বুয়ারা এসে ইয়ে করতো, খাটের নিচে রাখতো, খেয়ে খেয়ে ঘরে ঢুকতে দিত না। মানে ও গোছাবে গোছাবে, কবে গোছাবা তুমি? ও একদিন মানে একদিন একদম যেদিন গোছাবে পরিপাটি করে, এটা একটা মানে জমায় রাখে কাজ। জি আর 3 নাম্বার এটা হলো ওকে আমি সবসময় বলি যখন এর কাজ তখন করো, না জমা রাখবে, একদম নিজের ড্রেস জমা রাখবে। জি আর 3 নাম্বারটা জানতে চাচ্ছি। 3 নাম্বার কি দোষ না গুণ? জি দোষ। এবার গুণ বলি। হ্যাঁ 3 নাম্বার শেষ হলে আমি ওনার কাছে যাব, উনি বলবেন তারপরে আপনি বলবেন। বললাম তো একটা হলো এরকম, আরেকটা কি দোষ এর মধ্যে, আর কি আমার মেয়ের আর কি দোষ? আসলে দুইটাই আমি বেশি, দুইটাই দোষ পাওয়া গেল। আচ্ছা দোষ খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবার মার দুইটা দোষ মানে এরকমই। জি মার 3টা ভালো দিক বা গুণ কি আছে? মার তো হাজার হাজার দিন আছে, মার গুণ বলে শেষ করা যাবে না। জি না শেষ করা যাবে না। তবে আম্মুর ভালো গুণ, আম্মু খুব ভালো মনের মানুষ, খুব ফ্রেন্ডলি, আর মানে সোশ্যাল ওয়ার্ক সবাইকে করতে খুব ভালোবাসে, ভয় পায় না। যেমন বললাম না গেস্ট, আমাদের বাসায় মানে ঘুম থেকে উঠে এটা আমাদের সারা জীবনের অভ্যাস, মানে আমরা দেখেছি কোনো না কোনো গেস্ট বাসায় আসে, আমার কখনো বিরক্ত হয় না। আম্মুর এটা একটা বড় গুণ যে গেস্ট দেখে কখনো, যেটা আমরাও শিখেছি এখন, মানে গেস্ট ভয় পায় না। এখন আসুক, আম্মু দেখলাম একদম 10, 20, 40 জনের রান্নাও করে ফেলে, কখনো মানে বিরক্ত হয় না। হ্যাঁ আচ্ছা আল্লাহ পাক মানুষের রিজিক আগে পাঠায় পরে মেহমান আসে। এটা আমার বাবার কথা ছিল আসলে, যে আগে আল্লাহ পাক রিজিক পাঠাবে পরে মেহমান আসবে। তুমি ইচ্ছা করলে কাউকে খাওয়াইতে পারবা না, আল্লাহ পাকে যদি তোমাকে ইয়া না দেয়, এটাতে বরকত আছে। আর আরেকটা বলতে চাই, অ্যাড করতে চাই, মানে ভিতরে যেটা রিফ্লেক্ট করে ওটা। আচ্ছা নো ফেক। আচ্ছা যদি রাগও হয় মুখের উপরেই বলে, মানে একটা আছে না ভিতরে একটা বাইরে আরেকটা, ওরকম থাকে না, একদমই না। বাহ সুন্দর। আন্টি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার মেয়ের 3টা ভালো গুণ। আমার মেয়ের গুণ, ওর বাবার মতো অনেক দয়ালু। আচ্ছা আমার মেয়ের মনটা অনেক নরম, যারা ওকে বুঝতে পারে তারা বুঝবে যে ওর মধ্যে, আমি ফিল করি যে ও কেমন করে, বাবাকে তো ও তো এমন দেখে নাই, ও কিভাবে ওর বাবার মতো হইল। ওর বাবা যদি রাস্তায় যেতাম, কেউ হাত পাতলে ওর সামনে এইভাবে পকেটে চোখ বন্ধ করে দিত, কত আছে দেখতো না। মানে ওর বাবার গুণটা সেম ওরও দেখি। ওর কাছে কেউ সাহায্য চাইলে ও যথাসাধ্য চেষ্টা করে, এই গুণটা যে আমার কত ভালো লাগে। ওর মনটা মানে এত কোমল। আচ্ছা এরপরের গুণটা জানতে চাচ্ছি। ও মানুষের জন্য করতে পছন্দ করে, এটা তো ওর একটা বড় একটা গুণ আসলে। আচ্ছা সো মাদের কাছে মেয়েরা এরকমই, তাদের দোষ খুঁজে পাওয়া মুশকিল, গুণেই গুণান্বিত। সো আজকে কিন্তু আমরা এখন তো আরো গুণ দেখি, খুব ভালো রাঁধুনি। আচ্ছা জি আমরা সেটা জানি অলরেডি, ভালো রাঁধুনি। ওর হাতে যাই খাই আমার খুব ভালো লাগে। আমি ইয়ে করি, ও যদি একটা ভর্তা মাখাই দেয় না,
একটা আম মাখাইলো, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি কেন, সবাই বলে আর কি, খুব অতিথি আপ্যায়ন করতে পছন্দ করে। বাহ, সুন্দর সুন্দর গুণ জানতে পারলাম। সো আমরা কিন্তু একেবারে সময় শেষ হয়ে গেছে আমাদের। সো আজকের মতো বিদায় নিতে হবে। সো দর্শক, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সো মায়ের গুণ এবং মেয়ের গুণ দিয়ে আজকের শো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ATV US এর সঙ্গেই থাকবেন। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।